রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ইউরোপ ও এশিয়া মিলিয়ে প্রায় 17 মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার এলাকা দখল করে আছে এই দেশটি। এর বিশালত্ব এতটাই যে রাশিয়া একাই পৃথিবীর স্থলভাগের প্রায় 1/8 এলাকা দখল করে রেখেছে। উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে মধ্য এশিয়া, পূর্বে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে ইউরোপ। এই 4 মহাদেশীয় প্রভাবকে একসঙ্গে ধারণ করে রাশিয়া হয়ে উঠেছে বহুমাত্রিক, বৈচিত্র্যময় এবং ভয়ঙ্করভাবে একটি শক্তিশালী দেশ। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেশের বৈচিত্র্যের শুরুই ভৌগোলিক বিন্যাস থেকে। রাশিয়ায় আছে বরফে ঢাকা আর্কটিক অঞ্চল, সাইবেরিয়ার ঘন তাইগা বন, উরাল পর্বতমালা এবং প্রাচীন বৈকাল লেক। রাশিয়ার এই ভূদৃশ্য কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। শীতে এখানে তাপমাত্রা প্রায় -50 ডিগ্রির নিচে নেমে যায়, আর গ্রীষ্মে অনেক অঞ্চলে তাপমাত্রা 30 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যায়। প্রকৃতির এই বৈচিত্র্য রাশিয়াকে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাশিয়ার বিশাল বিস্তৃত ভূখণ্ডের এক অংশ হল পৃথিবীর সবচেয়ে শীতলতম জনবসতির অঞ্চল, যেখানে মানুষের জীবন প্রতিটি মুহূর্তে বরফ এবং তুষারের সঙ্গে যুদ্ধের মতো সামঞ্জস্য করে। বিশেষ করে ওইমিয়াগন, সাইবেরিয়া এবং ইয়াকুৎস্ক এই অঞ্চলগুলো পৃথিবীর সবচেয়ে ঠান্ডাময় অঞ্চল। রাশিয়ার সাইবেরিয়ার এক প্রত্যন্ত কোণে অবস্থিত একটি গ্রাম ওইমিয়াগন। এই গ্রামটি এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান হিসেবে পরিচিত। এই এলাকার শীতকাল এমন তীব্র যে তাপমাত্রা কখনো কখনো প্রায় -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, যেখানে আমাদের ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি সেলসিয়াস। যেখানে আমরা কল্পনাও করতে পারি না মানুষ বেঁচে থাকতে পারে, সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ জীবনের কঠিনতম যুদ্ধ করে যাচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে এই ওইমিয়াকন শব্দটি ইয়াকুৎস্ক ভাষা থেকে, যার অর্থ হচ্ছে উৎস জল। ভাবতেও অবাক লাগে যে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামটির নামকরণ এসেছে উৎস জলের নামে। আসলে গ্রামের পাশেই এক প্রাকৃতিক উৎস ঝর্ণা আছে, যেখানকার পানি প্রচণ্ড ঠান্ডাতেও জমে না। তবে এই নাম ওইমিয়াকনের প্রতিদিনের বরফ ভর্তি জীবনযাত্রাকে বদলাতে পারেনি। এখানকার নদী, নালা, জলাশয় সবই বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। শীতকালে এখানকার সূর্যের আলো বড়জোর 2 থেকে 3 ঘন্টা দেখা যায়। তারপর পুরো এলাকা থাকে অন্ধকার আর তুষারে ঢাকা। আর এই অবস্থার পরেও এখানে প্রায় 500 জনেরও বেশি মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এই চরম আবহাওয়ায় গাছপালা জন্মায় না, ফলে সবজি ও ফলমূল চাষ এখানে একেবারেই অসম্ভব। তাই এখানকার মানুষের খাদ্য তালিকায় প্রধানত রয়েছে মাছ এবং প্রাণীর মাংস। তাদের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে স্ট্যাগনিনা। এই পদ্ধতিতে হিমায়িত মাছকে পাতলা করে কেটে কাঁচা অবস্থাতেই খাওয়া হয়। এই খাদ্য শুধু শরীরই গরম রাখে না, বরং এতে থাকা চর্বি ও প্রোটিন তাদের টিকে থাকার অন্যতম রসদ। মানুষ এখানে প্রকৃতির সঙ্গে এমনভাবে অভিযোজিত হয়ে গেছে যে তারা তীব্র শীতকেও আর কোনো বাধা বলে মনে করে না। তাদের কাপড় সবসময় ঘন, উষ্ণ এবং পশমে আবৃত থাকে। লম্বা মোজা, শক্তিশালী বুট, মুখ ঢেকে রাখার হুড সবই তাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। ঘরে ঢুকলেই বাড়ির ভেতরে একটি কাঠের চুলা থাকে, যা ঘরকে সম্পূর্ণভাবে উষ্ণ রাখে। দেয়ালের ভিতরে অতিরিক্ত ফ্যানা বা কাপড় বসানো হয়, যাতে বাইরে শীতকালে তীব্র ঠান্ডা ভেতরে প্রবেশ করতে না পারে। ঘরের ছাদ ঢালু, তুষারের চাপ সামলাতেও সক্ষম, আর জানালা থাকে সবসময় 2 স্তর বা ডাবল গ্লাসের। এই অঞ্চলে রাতের অন্ধকার এবং বরফের চাপ সত্ত্বেও মানুষ তাদের দৈনন্দিন কাজগুলো প্রায় প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছে। খাবার এখানে প্রায়শই প্রাকৃতিকভাবে সংরক্ষিত। মাছ, মাংস এবং রুট ভেজিটেবলস এইসব তীব্র শীতে টিকে থাকার মূল খাদ্য। মাংস ফ্রোজেন রাখা হয়, মাছ বরফে সংরক্ষণ করা হয়, আর ডিম, দুধ, পানীয় শীতকালীন খাবারের জন্য শুকনো বা সংরক্ষণভাবে রাখা হয়। শীতকালীন সবজি এবং ফল পাওয়া এখানে খুবই কঠিন, তাই মানুষরা আগেভাগে সেসব সংরক্ষণের ব্যবস্থা করে। শিশুরা এই অঞ্চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করে, যেখানে তাপমাত্রা নিয়মিতই -40 ডিগ্রি থেকে -50 ডিগ্রি নিচে নেমে থাকে। স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র তখনই ছুটি ঘোষণা করে যখন তাপমাত্রা থাকে -55 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সাধারণত বেশিরভাগ স্কুলে নিজস্ব বাস ব্যবস্থা থাকে। প্রতিদিনই এই যানবাহনই তাদের একমাত্র উৎস স্কুলে যাওয়ার জন্য। তবে অনেক সময় কিছু শিশু 1-2 কিলোমিটার দূরত্বের বরফের মধ্য দিয়ে হেঁটে স্কুলে যায়। ওইমিয়াকন হচ্ছে একটি ভয়ঙ্কর, কঠিন এবং রহস্যময় স্থান। এই গ্রামে বেঁচে থাকা প্রতিদিনই যেন একটি যুদ্ধের মতো। এখানকার শীত এতটাই তীব্র যে একটি গাড়ি একবার বন্ধ হয়ে গেলে তা আর চালু করা সম্ভব নয়, যার ফলে গাড়ি সচল রাখতে বাধ্য হয়ে অনেকে সারাক্ষণ এখানে ইঞ্জিন চালিয়ে রাখে। যাদের সামর্থ্য আছে তারা হিটার গ্যারেজ ব্যবহার করে।
তবে এটি ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ মানুষই বাইরে ইঞ্জিন চালিয়ে রাখে, যা জ্বালানির ব্যাপক অপচয় ঘটায় এবং পরিবেশে ধোঁয়া ছড়িয়ে দেয়। এর ফলে শহরের বাতাসে কুয়াশার মতো ধোঁয়ার স্তর তৈরি হয়, যা শ্বাসকষ্টেরও কারণ হতে পারে। এই তাপমাত্রার কারণে এইখানে গাড়ির ফুয়েল ট্যাঙ্কগুলো বিশেষভাবে নির্মিত হতে হয়। এতে করে ব্যাটারির স্থায়িত্বকালও কমে যায়। শীতের চরম ঠান্ডায় গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে বাসিন্দাদের গাড়ির কুল্যান্ট এবং ফ্রিজারকে বিশেষ ঠান্ডা প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করতে হয়। এছাড়াও গাড়ির জানালা বরফমুক্ত রাখতে প্রতিদিন ডিআইসার ব্যবহার করতে হয়, যা তাদের জন্য একটি বাড়তি ব্যয়। শুধু গাড়িই নয়, মানুষের দৈনন্দিন যাতায়াতও এখানে বিপর্যস্ত। বাস এবং ট্রাম সার্ভিসগুলোকে চালু রাখতে বাড়তি ব্যবস্থা নিতে হয় এবং যানবাহনগুলোর হিটার চালু রাখা হয় যাতে যাত্রীরা শীতের প্রকোপ থেকে কিছুটা সুরক্ষা পায়। ফলে ওইমিয়াকনের জীবনযাত্রা গাড়ি ব্যবহারকারীদের জন্য একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যাত্রাপথে গাড়ির যে কোনো যান্ত্রিক সমস্যায় 20 মিনিটের মধ্যে ব্যবস্থা না নিলে তীব্র ঠান্ডায় বেঁচে থাকার আশা প্রায় শেষ হয়ে যায়। মোবাইল ফোনও এই কম তাপমাত্রায় কার্যকরভাবে কাজ করতে পারে না, ফলে জরুরি অবস্থায় যোগাযোগ করাটাও এখানে কঠিন হয়ে পড়ে। এমন প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বাইরে থাকলে ফ্রস্টবাইট এবং হাইপোথার্মিয়া শুরু হয়, যা অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ। এই ওইমিয়াকন ছাড়াও রাশিয়ায় রয়েছে সাইবেরিয়ার মতো একটি বিশাল অঞ্চল। বলা হয়ে থাকে শুধু সাইবেরিয়া নিয়েই যদি একটি দেশ গঠন করা হতো তাহলে এটি হতো পৃথিবীর সবচেয়ে বড় দেশ। সাইবেরিয়ার বিস্তৃত বন এবং নদী মানুষের জীবনকে পুরোপুরি প্রভাবিত করে। এখানে মানুষের বসতি কম, তবে যারা বসবাস করে তারা শিকার এবং মাছ ধরার উপর পুরোপুরি নির্ভরশীল। হরিণ, খরগোশ, সাইবেরিয়ার বন্য পশু এইসব মানুষের প্রধান প্রোটিনের উৎস। শীতকালে বরফে ঢাকা নদী থেকে মাছ ধরা হয় এবং গাছ থেকে লবণ, কাঠ এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা হয়। পরিবহন যোগাযোগ এই অঞ্চলে জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। বরফে ঢাকা রাস্তা এবং তুষারের কারণে সাধারণত গাড়ি প্রায় অচলই থাকে, তাই মানুষরা স্নোমোবাইল, ট্রাক এবং মাঝে মাঝে হেলিকপ্টারের সাহায্যে দৈনন্দিন কাজ সম্পন্ন করে। এইখানে এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো লেক জমে তৈরি হয়েছে, যার ফলে এই রাস্তাগুলো খুবই ভয়ানক হয়ে থাকে। কিছু কিছু জায়গায় পাতলা বরফের স্তর জমে থাকে, যার ফলে গাড়ি যদি সঠিকভাবে পরিচালনা করা না হয় তাহলে ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা। রাশিয়া শুধু ভূখণ্ডে নয়, রাজনৈতিক ও সামরিক শক্তিতেও সবচেয়ে প্রভাবকারী দেশগুলোর একটি। রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নের ইতিহাস শুরু হয় দীর্ঘ রাজতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে জারোররা একছত্র ক্ষমতায় দেশকে পরিচালনা করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশের চরম খাদ্য সংকট, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং জার শাসনের অত্যাচারে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছে যায়। এর ফলে 1917 সালে রাশিয়ান বিপ্লব ঘটে এবং ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকার ক্ষমতা দখল করে পুরানো রাজতন্ত্র ভেঙে ফেলে। এরপর 1922 সালে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ককেশাসের কিছু অঞ্চল একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বিশ্বের অন্যতম শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। তবে লেনিনের মৃত্যুর পর জোসেফ স্ট্যানলি দেশটির নেতৃত্ব গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে দ্রুত শিল্পায়ন শুরু করেন। তার 5 ইয়ার প্ল্যান দেশকে শিল্প শক্তিতে পরিণত করলেও জোরপূর্বক কৃষির সমবায়করণ এবং রাজনৈতিক দমনপীড়নের ফলে লক্ষ লক্ষ মানুষ এখানে প্রাণ হারায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন নাজি জার্মানির বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। বিশেষ করে স্ট্যালিনগ্রাদের যুদ্ধে দেশটির ইতিহাস বদলে যায়। যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পৃথিবীকে 2 ভাগে ভাগ করে শীতল যুদ্ধের সূচনা করে। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া নতুনভাবে নিজেকে গড়ে তুলেছে। এখনও দেশটির সামরিক বাহিনী, পারমাণবিক অস্ত্রভান্ডার এবং রাজনৈতিক কূটনীতিকদের প্রভাব বিশাল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া বৈশ্বিক রাজনীতিতে একটি নির্ণায়ক ভূমিকা হিসাবে পালন করে। বিশ্বের বহু সংঘাতে রাশিয়ার সরাসরি বা পরোক্ষ ভূমিকা রয়েছে, যা দেশটিকে রাজনৈতিকভাবে শক্তিশালী এবং কখনো কখনো বিতর্কিত করে তুলেছে। রাশিয়ার জনসংখ্যা প্রায় 146 মিলিয়ন হলেও দেশটির বিশাল এলাকার তুলনায় তা খুবই কম। এই কারণে রাশিয়ার অনেক অঞ্চল আজও প্রায় অনাবাসী। তবে যে অংশগুলোতে মানুষ বাস করে সেগুলো জাতিগত বৈচিত্র্যে ভরপুর। রাশিয়ায় শুধু রুশ জাতিরাই নয়, এছাড়াও আরও শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে। তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, রীতিনীতি এবং সাংস্কৃতিক পরিচয়। এই বৈচিত্র্যই রাশিয়াকে পৃথিবীর অন্যতম সংস্কৃতিবহুল দেশ হিসেবে পরিচিত করেছে। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।